হতাশ, আমি খুব হতাশ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম টি-20 ম্যাচটা দেখে নিশ্চয়ই আপনাদের অনুভূতিটাও তেমন, খুবই হতাশ। অনেকে আবার রসিকতার বলছে যে যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর একটা দেশের বিপক্ষে বাংলাদেশ হারবে, এটা তো সাধারণ বিষয়। আসলেই তাই, বাংলাদেশের খেলা দেখে আজকে মনে হচ্ছে যে ক্রিকেটেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে অনেক পিছিয়ে আছে। যুক্তরাষ্ট্র যেমন অর্থনৈতিক দিক, সামরিক দিক থেকে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, তাদের খেলা দেখে মনে হচ্ছে ক্রিকেটেও তারা বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শিখিয়েছে কীভাবে টি-20 ক্রিকেটটা খেলতে হয়। ঘরের মাঠে জিম্বাবুয়ে বাংলাদেশে একটা লিসন নিয়েছিল, আরেকটা লিসন আজকে যুক্তরাষ্ট্র নিয়েছে। কীভাবে টি-20 ক্রিকেটটা খেলতে হবে, কী অ্যাপ্রোচ থাকবে, সেটা যেন শান্ত লিটনদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের ক্যাপ্টেন সানাজবুল হোসেন শান্ত যুক্তরাষ্ট্র বিশ্বকাপ খেলার জন্য দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটে 160 থেকে 180 আদর্শ স্কোর, এবং তিনি সেই কথা রেখেছেন। তার দল সেটা অক্ষরে অক্ষরে ক্যাপ্টেনের কথা পালন করেছেন, 153 রান করেছেন। তবে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছেন যে নাজমুল হোসেন শান্ত তিনি ভুল আছেন। আন্তর্জাতিক ক্রিকেটে 160 আদর্শ স্কোর না, এই স্কোর করে যে তার স্বপ্ন দেখাটা আসলে বোকামে, দিবা স্বপ্নের মতোই। একদম মনে হচ্ছে যেন চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছেন ক্যাপ্টেন শান্তকে, যে তার জন্য আরও ভালো কিছু করতে হবে, বড় স্কোর করতে হবে। বাংলাদেশ বরাবরের মতো পাওয়ার প্লেতে বাংলাদেশের এবারও ব্যর্থ, 37 রান 2 উইকেট হারিয়ে। যুক্তরাষ্ট্র 43 রান 1 উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে দুই দলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। পার্থক্যটা গড়ে উঠেছে শেষ 4 ওভারে। শেষ 4 ওভারে যুক্তরাষ্ট্র 55 রান নিয়েছেন শেষ 4 ওভারে। এখানেই পার্থক্যতা গড়ে উঠেছে। যেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেট হয়ে আউট হয়ে যান, সেখানে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা হারমিত সিং এবং কোরি অ্যান্ডারসন তারা দেখিয়েছেন আসলে সেট হওয়ার পর কীভাবে ব্যাটিং করতে হয়। বাংলাদেশ দল আসলে বাংলাদেশের ক্রিকেটাররা, আমি যদি তাও আজকের দিনে সেরা ইনিংস কোনটা, আপনারা নিশ্চয়ই সবাই বলুন তাওহিদ হৃদয়ের ইনিংসটা। তিনি 47 বলে 58 রানের একটা ইনিংস খেলেছেন, এটা আপনাদের কাছে সেরা ইনিংস, যেহেতু বড় ইনিংস এটা বলতেই পারেন। কিন্তু আমার কাছে এই ইনিংসটা আদর্শ ইনিংস মনে হয়নি, কারণ তিনি প্রথম 27 বলে নিয়েছেন 40 রান, পরবর্তী 20 বলে তিনি নিয়েছেন 18 রান। তাহলে পরবর্তী 20 বলে তার নেওয়া উচিত ছিল 40 রান কিংবা তারও বেশি বা আরেকটু বেশি, কিন্তু তিনি সেটা করেননি। তাহলে যেখানে তার সেট হওয়ার পর রানের গতি আরও বাড়ার কথা, সেখানে কিন্তু কমে গিয়েছে। আজকের ইনিংসটা দেখলে যে সৌম্য সরকার তিনি আসলে 13 বলে 20 রান করেছেন, ভালো শুরু করেছিলেন, তার ইনিংসটাকে ভালো ইনিংস বলা যায়। তবে সবচেয়ে ভালো ইনিংস মাহমুদুল্লাহ রিয়াদের 22 বলে 31 রান, তার ইনিংসটা আদর্শ ইনিংস বলা যায়। অন্যদিকে লিটন কুমার দাস তিনি করেছেন কত রান? তিনি করেছেন 15 বলে 14 রান, তাও 2টা লাইভ পেয়েছেন, মানে 3বার ব্যাটিং করে তিনি করেছেন মাত্র 14 রান। লিটনের ইনিংসে 14 রানের মধ্যে আবার 2টা বাউন্ডারি আছে, একটা 6 একটা 4, অর্থাৎ 2 বলে নিয়েছেন 10 রান, বাকি 13 বলে তার রান, বা বাকি 12 বলে 1 বল তো আউট হয়েছে, বাকি 12 বলে তিনি নিয়েছেন 4 রান। দেখেন ব্যাটিংয়ে আসলে পার্থক্যটা কোথায়। যদি ওই বলগুলোতে তিনি সিঙ্গেলও নিতেন তাহলে কিন্তু স্কোরটা অনেক বড় হতো, বা তার ব্যক্তিগত ইনিংসটাও বড় হতো। ক্যাপ্টেন শান্ত তিনি করেছেন 11 বলে মাত্র 3 রান। অন্যদিকে সাকিব আল হাসান তিনি 12 বলে 6 রান করে রান আউট হয়ে গেছেন, এটা দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের ব্যাটারদের যে হতশ্রী অবস্থা, এটা কিন্তু জিম্বাবুয়ে সিরিজে আমরা লক্ষ্য করেছি। জিম্বাবুয়ে সিরিজটা কিন্তু বাংলাদেশ দল আসলে ডিজার্ভ করে না। জিম্বাবুয়ে ভালো খেলতে পারেননি বলে বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ ভালো খেলে সিরিজ জিতেছে, বিষয়টা এমন না। শেষ ম্যাচে জিম্বাবুয়ে ভালো ক্রিকেট খেলেছে বলে তারা শেষ ম্যাচে জিতেছে। এই হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল আজকে জাকির আলী অনিকে, তিনি 230 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যদিও মাত্র 9 রান করেছেন। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র যখন আসলে প্রথম দিকে তাদের ম্যাচটা তাদের হাতে ছিল, প্রথমে 70 রান পর্যন্ত, এরপরে কিন্তু রানের সাথে পাল্লা দিয়ে ব্যবধানটা বেড়েছে। এরপর শেষ দিকে কিন্তু হারমিত সিং এবং কোরি অ্যান্ডারসন তারা কিন্তু ম্যাচের পার্থক্য করে দিয়েছে। 17 থেকে 19 ওভার। আচ্ছা, বাংলাদেশের পেসাররা কি আসলে আন্ডার রেটেড বা ওভার রেটেড বলা যায়? হ্যাঁ, বলতেই পারেন যে বিশ্ব আসরে গেলে কিন্তু ওইরকমটা বাংলাদেশের পেসারদের আসল চেহারা ফুটে ওঠে। আজকের ম্যাচে 17 থেকে 19 এই 3টা ওভারে বাংলাদেশের পেসাররা রান দিয়েছেন 46 রান, অথচ এখানেই ম্যাচের পার্থক্য গড়ে উঠেছে, বা এই 3 ওভারে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে। পেসাররা যদি এই 3 ওভারে আসলে রান চেক দিতে পারত তাহলে কিন্তু ম্যাচের এই পরিস্থিতি হতো না। বোলিংটাও প্রশ্নবিদ্ধ, ব্যাটিংটাও প্রশ্নবিদ্ধ। কথা উঠবে কি নিয়ে? ক্যাপ্টেন্সি নিয়ে। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কথা উঠতেই পারে, উঠছেও, যে তিনি কেন প্রথম ওভারটা এবং শেষ ওভারটা নিয়মিত বোলারকে দিয়ে করেননি।
যেখানে সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচে, চতুর্থ ম্যাচে শেষ ওভারে 12 রান দরকার, তিনি ম্যাচটা জিতিয়েছেন। তার মতো অভিজ্ঞ বোলার থাকতে, যিনি কিনা আজকে 3 ওভার বল করে মাত্র 16 রান দিয়েছে, তাকে বল না দিয়ে শেষ ওভারটা মাহমুদুল্লাহ রিয়াদের হাতে তুলে দিল। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে আসলে কেন এমনটা হচ্ছে। হয়তো দলের পরিকল্পনা ভিন্ন থাকতেও পারে, কিন্তু সাকিবের চেয়ে মাহমুদুল্লাহ রিয়াদ কোনোভাবে বেটার না বোলিংয়ের ক্ষেত্রে। অন্যদিকে রিশাদ হোসেন একটু খরচে ছিলেন, কিন্তু তিনি রিদমে ফিরছিলেন, তাকে আর বোলিং করানো হয়নি। কেন রিশাদকে বোলিং আনা হয়নি, এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। কথা হওয়াটাই স্বাভাবিক। আসলে ম্যাচ জিতলে কিন্তু এই বিষয়গুলো সামনে আসতো না, কিন্তু ম্যাচ হারার কারণে সবচেয়ে বেশি সামনে আসছে যে শান্তর ক্যাপ্টেন্সি নিয়েও। আসলে কি শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সির জন্য তিনি কি চাপ হয়ে গেছে, তিনি কি চাপ নিতে পারছেন না, এই কারণে এমন হচ্ছে? এটা কিন্তু আসলে আলোচনা হচ্ছে, এবং অনেকেই কিন্তু এই টি-20 বিশ্বকাপে শান্তর টি-20 অধিনায়কত্বের শেষটাও দেখে ফেলছেন। আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে, তবে ক্যাপ্টেনকে এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকা বা সচেতন থাকা উচিত। বিগত কয়েকটা ম্যাচে আমরা শান্তর ভালো ক্যাপ্টেন্সি দেখেছি, আজকের ম্যাচে শান্তর ক্যাপ্টেন্সি খুবই বাজে ছিল। সব দলে আসলে যে তার জন্য মাঠে নামে, কোনো দলের বিপক্ষে হারটা আসলে লজ্জাজনক না, কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই হারটা নিশ্চয়ই সবাইকে লজ্জা দিচ্ছে, যে লজ্জাজনক মনে হচ্ছে। আজকের তারিখটা আসলে সবাই মনে রাখবে। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যুক্তরাষ্ট্র সর্বশেষ টি-20 ম্যাচ জিতেছিল 2021 সালে, সেই দলটা ছিল আয়ারল্যান্ড। 2024 সালে এসে তারা বাংলাদেশকে হারিয়েছে, এবং বাংলাদেশ 1994 সালে প্রায় 30 বছর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল। ইতিহাসটা আসলে পুনরাবৃত্তি করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। সেদিন আকরাম খানের ব্যাটে ভর করে হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে। আজকে কিন্তু কোনো বোলার সেই দায়িত্বটা নিতে পারেননি। মোস্তাফিজুর রহমান, তিনি আসলে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছেন আইপিএলে। সেই মুস্তাফিজ জাতীয় দলে আসলে তার কি হয়, তিনি আসলে কেন পারেননি আজকে? খুব বেশি কি কঠিন ছিল, বা কি কন্ডিশন বাংলাদেশের বিপক্ষে ছিল, নাকি উইকেট বাংলাদেশের বিপক্ষে ছিল, উইকেট বুঝতে ভুল করেছে? কিন্তু সেটা দেখে এমনটা মনে হয়নি বাংলাদেশ দলকে। যেখানে যুক্তরাষ্ট্রের যেই ব্যাটাররা, তারা কিন্তু আসলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের থেকে খুব বেশি অভিজ্ঞ না, এবং তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে এসে যুক্তরাষ্ট্রে খেলছেন। তার মানে কি এই বোঝায় যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ক্রিকেট অবকাঠামো অনেক বেশি উন্নত? তাদের খেলার যে ধরন, হারমিত সিং, যিনি আসলে 13 বলে 33 রান করছেন, 253 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, তিনিই মূলত ম্যাচের পার্থক্য করে দিয়েছেন। কোরি অ্যান্ডারসন 25 বলে 34 করেছেন, তারা দুজনে কিন্তু ম্যাচটা জিতিয়েছে। বাংলাদেশের কেউ একজনও এমন একটা ইনিংস খেলতে পারেননি। ঠিক এই জায়গাতেই আসলে বাংলাদেশ দল আসলে আজকে কিন্তু বাংলাদেশ দলে শুধুমাত্র ব্যাটারদের দোষ দিলে হবে না, বোলারদেরও আসলে দোষ ছিল। আবার একভাবে বোলারদেরও দোষ দেওয়া যায় না, কারণ 153 রান খুব বেশি না, বোলারদের আসলে খুব বেশি করা ছিল না, সুযোগ ছিল কিন্তু করতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্যাটারদেরকে আসলে রান করতে হবে, বিশেষ করে টপ অর্ডারের যে দুরবস্থা, সেই দুরবস্থাটা যদি বাংলাদেশ সেই দুরবস্থা থেকে উত্তরিত না হতে পারে, তাহলে কিন্তু বিশ্বকাপেও ঠিক একই ধারাবাহিকভাবে একই ব্যর্থতার গল্প শান্তরা লিখেই যাবেন। সেই সাথে ক্যাপ্টেন শান্ত নিশ্চয়ই আগামী ম্যাচে আরও ভালো ক্যাপ্টেন্সি করবেন এবং প্লেয়ারদেরকে সঠিকভাবে ব্যবহার করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। হোসেন আরমান, বিডি ক্রিক টাইম।